স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালে জহুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ সংসদ পরিষদ এক শপথ বাক্য অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাবির কলাভবনে সংলগ্ন বটতলায় অনুষ্ঠিত এই আয়োজনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সমর্থকের উপস্থিতিতে প্যানেলের প্রার্থীরা তাদের ৮ দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় এই শপথ পাঠ অনুষ্ঠান। প্রার্থীরা ঘোষণা করেন একটি আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন তারা। এ সময় বিগত ফ্যাসিবাদী শাসনামলে গণরুম প্রথা, গেস্ট রুম নির্যাতন, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদান এবং ভিন্ন মতের জন্য অত্যাচার ও নিপীড়ন চালানোর রাজনৈতিক অপসংস্কৃতি যে কোনো মূল্যে ক্যাম্পাসে আর ফিরে আসতে না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনে বহিরাগতদের চাপমুক্ত হয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকেই, এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে ভোটারদের নিরুৎসাহিত করতে পোস্টদাতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ 10 দফা দাবি ও পর্যবেক্ষক তুলে ধরে শিক্ষক নেটওয়ার্ক। সর্বসাধারণের প্রবেশপথ বন্ধ না করে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হোক। বুথের বাইরে লাইন জ্যামিং এবং অফিসার ও শিক্ষক নিয়োগ করা হোক। আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম, সর্বসাধারণের প্রবেশপথ বন্ধ করলে যারা বিঘ্ন ঘটাতে চায় তাদের প্রবেশ রোধ করা যায় না। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাইমিনুল খান। মোহাইমিনুল, এখন ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। আর আজ তো প্রচারণার শেষ দিন, প্রচারণাও কেমন জমে উঠেছে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যে কেন্দ্র 8টি আছে তার একটির সামনে, সিনেট ভবনের ঠিক সামনেই। আমরা কিন্তু দেখেছি আজকে সকাল থেকে কিন্তু প্রচারণা বেশ জমে উঠেছিল এবং বিচিত্র সব ইশতেহারের কাগজপত্র নিয়ে কিন্তু প্রার্থীরা ছুটে যাচ্ছিলেন ভোটারদের কাছে। যেহেতু আজকেই শেষ দিন, সেহেতু কিন্তু সবাই বলছেন যে এখনও কিন্তু অনেক ভোটারের কাছে পৌঁছানো বাকি আছে প্রার্থীদের, তাই তারা কিন্তু আসলে বেশ জোর প্রচারণা চালাচ্ছেন সেই ভোটারদের কাছে পৌঁছে যেতে। এদিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনে যে বটতলা রয়েছে ঐতিহাসিক, সেই বটতলার সামনে কিন্তু আজকে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে তার হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সকল প্রার্থীরা মিলে শপথ বাক্য পাঠ করেছে। অর্থাৎ তারা যে ইশতেহারটি দিয়েছিলেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে, তা যে তারা বাস্তবায়ন করবেন তা কিন্তু শপথের মধ্য দিয়ে তারা জানিয়ে দিয়েছেন এবং সেই অঙ্গীকার নিয়ে কিন্তু তারা আবারও প্রচারণায় নেমেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল জুড়ে। এবং আজকে শেষ দিন হয়, রাত 10টার আগে কিন্তু তারা চাচ্ছেন যত বেশি ভোটারের কাছে এই ইশতেহার নিয়ে পৌঁছে যাওয়া যায়। আমরা সকাল থেকে দেখেছি যে বাকি যে প্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু বিভিন্ন হলের সামনে, লাইব্রেরির সামনে, কলাভবনের সামনে, এমনকি এফবিএসের সামনে, সেই সাথে যেগুলো হল পাড়া রয়েছে, কার্জন হল এবং যে কেন্দ্রগুলো আশপাশে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং চেষ্টা করছেন যত বেশি ভোটারের কাছে নিজের ইশতেহার স্পষ্ট করে পৌঁছে যাওয়া যায়। এ নিয়েই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং যে 471 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে 39,775 জন ভোটার রয়েছে তাদের মধ্যে যত বেশি ভোটারের কাছে পৌঁছানো যায় এই সময়ের মধ্যে সেই চেষ্টা করে চলছেন। আসলে সব মিলে কিন্তু শেষ মুহূর্তে এই প্রচারণা বেশ জমে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এদিকে যারা প্রশাসনে রয়েছেন তারা কিন্তু ব্যস্ত রয়েছেন পরশুদিন নির্বাচন সুষ্ঠু করার জন্য। যেসব নিরাপত্তা ইস্যু রয়েছে, সিসি ক্যামেরা সেট করা থেকে শুরু করে 100টি যে বুথ বাড়ানো হয়েছে তা কোথায় কোথায় আসলে বন্টন করা হবে সেগুলো কিন্তু বসাতে ব্যস্ত রয়েছে প্রশাসন। আমাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে এই নির্বাচন যাতে অনুষ্ঠিত হতে পারে এবং কোনো রকম বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে কিন্তু সজাগ ভূমিকা রাখছে প্রশাসন বলে আমাদেরকে জানিয়েছে। এবং শেষ মুহূর্তে কিন্তু তাদেরও তোড়জোড় বেশ জোরে সোরে চলছে এবং কেন্দ্রগুলোকে আসলে ভোটের প্রস্তুতির জন্য আনতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি জমে উঠেছে এই ডাকসু নির্বাচনকে ঘিরে। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর 12টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার প্রাঙ্গণে
ছাত্র দলের প্যানেল ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। রাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বী করবেন শেখ নুরুদ্দিন আমির, জিএস পদে নাফিউল জীবন, এজিএস জাহিন বিশ্বাস এশা, ক্রীড়া সম্পাদক পদে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন সহ পূর্ণাঙ্গ প্যানেলের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ছাত্র দলের নেতারা বলছেন, শিক্ষার্থীরা কল্যাণ ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে ছাত্রদল। আমরা চাচ্ছি সকল অংশীজনের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক রাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেটা নিয়ে কোনো প্রকার দ্বিধা সংশয় থাকার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করছি না। আমরা ইশতেহার দিব, শিক্ষার্থীদের মতামত নিয়ে ইশতেহার দিব, সেই ইশতেহার আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে দিব, সেই আলোকে আমরা কাজ করব। 5 আগস্ট পরবর্তী আমাদের বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কার্যক্রমের মাধ্যমে আমরা ব্যাপকভাবে প্রশংসিত। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। দর্শক, জাকসু নির্বাচনের খবর জানাতে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজমুল, আপনি তো বেশ কয়েকদিন ধরে এই জাকসু নির্বাচনের প্রচারণা সম্প্রচার এবং কাভার করছেন, তো শেষ সময়ের প্রচারণা কেমন জমে উঠেছে? সব মিলিয়ে নির্বাচনের মাঠের কি পরিস্থিতি দেখছেন? জহুর, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 33 বছর পর জাকসুর নির্বাচন হতে যাচ্ছে এবং আগামী 11ই সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে এবং এই জাকসুর নির্বাচন যে আচরণবিধি লঙ্ঘন সেটা কিন্তু পুরোদমে আসলে চলছে এবং শেষ মুহূর্তে যে প্রচারণা চলছে সেই শেষ মুহূর্তের প্রচারণায় বিভিন্ন হল ডিপার্টমেন্টে কিন্তু ভোটাররা সেখানে ভোট চাচ্ছে এবং সেখানে কিন্তু প্রার্থীরাও কিন্তু যে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করছে সেই ব্যাপারে বারবার লিখিত দেওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশনার কোনো আইনগত কোনো ব্যবস্থা সেটা আসলে না নেয় কিন্তু বিভিন্ন যারা প্রার্থীরা রয়েছে তারা আসলে ক্ষুব্ধ। আমরা যদি একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই, আপনি তো জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত প্যানেলের, আপনাদের প্যানেলের এই মুহূর্তে আসলে প্রচারণা করছেন শেষ মুহূর্তে, এবার আপনাদের জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিক্ষার্থীদের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড একটা দল, কারণ আপনারা দেখতে পারবেন যে আমাদের কমিটি হল পর্যায়ে রয়েছে, প্রত্যেকটি ছেলেদের হলে রয়েছে এবং মেয়েদের কয়েকটি হলে আমরা কমিটি দিচ্ছি। এতে করে শিক্ষার্থীর ইতিমধ্যে যে তাদের যারা ভিপি বা জিএস যারা ক্যান্ডিডেট এসেছে তাদের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে, তাদের তাদের একটা পরিচিতি আছে। তো এটা আমাদের ভোটের মাঠে একটা বেশ ভালোভাবে কাজ করবে। তবে যেহেতু আমাদের একটা সম্পূর্ণ আবাসিক হল, এখানে অনেক মেয়ে ছেলে উভয় ক্যাম্পাসে থাকে, তো ছেলে ভোটারদের যারা আমাদের প্রার্থী আছে ভিপি জিএস তাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে বা আমরা যেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি যে মেয়েদের ভোটারদের কাছে যাওয়া। ঠিক একইভাবে আপনারা জানেন বাংলাদেশের প্রথম আমাদের যদি জিএস বৈশাখী আপু জিততে পারে তাহলে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী জিএস আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন এবং তারা কিন্তু এখানে বারবারই বলছিলেন যে তারা নারী ভোটারদের কাছে যাচ্ছে, ছেলে ভোটারদের কাছে যাচ্ছে। এবার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি নারী ভোটারের কথাই বলছেন এবং প্রার্থীরাও কিন্তু নারী ভোটারদের প্রতি আসলে বেশি দৃষ্টি রাখছে এবং 49% নারী ভোটার রয়েছে। এই 49% নারী ভোটার যেদিকে প্রভাব পড়বে ওইদিকেই জয়ের সম্ভাবনাটা বেশি এবং নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কঠোরভাবেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কিন্তু তারা এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং তারা আগামী 9 তারিখ থেকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এই ক্যাম্পাসে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। জহুর, রাজনৈতিক নেতাদের তোষামোদি না করে পুলিশ সদস্যদের জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রোববার সকালে রাজধানীর রাজারবাগে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যতই চাপ আসুক নির্বাচনের আগে লটারির মাধ্যমেই পুলিশ সদস্যদের বদলি ও পোস্টিং দেয়া হবে। উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনে কাজ করতে সকলের সহযোগিতা এ সময় চান স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ পুলিশ নির্বাচনের দায়িত্ব পালন করছে, আমরা নিরাপদ এবং নিশ্চিত। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন পুলিশের 1.5 লাখ সদস্য। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর বাহিনী। এসব বিষয়ে দিক নির্দেশনা দিতে এমন তথ্যচিত্র বাংলাদেশ পুলিশের। প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হলো রাজারবাগে।
অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স। আরও ছিলেন পুলিশ প্রধান বাহারুল আলম। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সবার প্রতি আহ্বান জানান তারা। সামনের যে চ্যালেঞ্জ সেটা যথাযথভাবে মোকাবেলা করতে পারে। আমরা সকলে দক্ষতা নিরপেক্ষতা দিয়ে জাতির আস্থা অর্জন করব। প্রশ্নবিদ্ধ হয়েছে বিগত 3টি নির্বাচন। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে আসন্ন নির্বাচন সুষ্ঠু করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সততা, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিরাপদ পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। উপদেষ্টা বলেন, পলাতক ফ্যাসিস্টরা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাই সজাগ থাকতে হবে পুলিশ বাহিনীকে। বিভিন্ন বিষয়ে এই প্রশিক্ষণ শেষ হবে আগামী 15 ডিসেম্বরের মধ্যে। জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। শাফিয়াজ রাসনা, নিউজ 24, ঢাকা। চাঁঘারপুলে আনাস সহ 6 হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। দুপুরে এই সাক্ষী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে মানুষ হত্যাকারী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বিচার দাবি জানিয়েছেন। এদিকে রংপুরে জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 সাক্ষীদের জেরা চলছে। শহীদ শাহরিয়ার খান আনাস তার মা আজকে PW9 হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। তিনি সাক্ষ্য প্রদানের সময় তার সন্তানের শহীদ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। 5 আগস্ট 2024 সালে মার্চ টু ঢাকা কর্মসূচিতে তার ছেলে যখন অংশগ্রহণ করে, তার মা বাবাকে না জানিয়ে একটি চিঠি লিখে রেখে সে চলে যায়। সেই চিঠি তার মা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছেন। বদরুদ্দিন ওমর শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায় সেটি ট্রাইব্যুনালে দাখিল হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে চিফ প্রসিকিউশন। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেওয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। লেখক, গবেষক, চিন্তক, প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর আর নেই। রবিবার সকাল 10:05 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল 94 বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্য সহ নানা জটিল রোগে ভুগছিলেন বদরুদ্দিন ওমর। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম। তিনি আরও জানান, বড় মেয়ে বিদেশ থেকে ফেরার পর বর্ষিয়ান এই রাজনীতিককে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে। বদরুদ্দিন ওমর 1931 সালের 20 ডিসেম্বর জন্ম নেন। 2025 সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়, তবে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান। নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগরে উপজেলার চান্দুরা বাস স্ট্যান্ড এলাকা অবরোধ করেন তারা। অবরোধের কারণে সে সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, এখনও বন্ধ রয়েছে। মহাসড়কের 2 পাশে অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূর দূরান্তের যাত্রীরা। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সংবাদের সময় হলো একটা বিরতির। আরও খবর নিয়ে ফিরবো, সাথে থাকবে। আর একবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, হাসপাতাল থেকে ফিরে ক্যাম্পাসে ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছেন মেঘমুল্লার বসু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধা, তাদেরকে সালাম জানাই এই জন্য যে এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে টাকার এইরকম খেলা, মাসেল পাওয়ারের এইরকম খেলা, আন্তর্জাতিক মিডিয়া দিয়ে মানুষজনকে প্রমোট করা হচ্ছে, বিভিন্ন রকম কারসাজি করা হচ্ছে, বড় বড় রাজনৈতিক দল ইনভলভড হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের নৈতিক সততা দিয়ে যে লড়াইটি লড়লেন, সেই লড়াইয়ের ফলাফল 9 তারিখে কি হবে জানি না,
কিন্তু এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না, সারা দেশ আপনাদের দিকে তাকায় আছে, সারা দেশ দেখছে আমরা কি অনেস্ট ফাইটটা করছি। এবং মানুষ যখন লড়ে, সে লড়াইয়ের ফল সে পায়, আজ হোক কাল হোক। ওই কথাটাই বলতে চাই যে 9 তারিখে আমরা আশ্বাস রাখি, এখন আমরা বিশ্বাস রাখি যে আমরা বিজয়ী হব। কিন্তু আমরা বিজয়ী হই, পরাজিত হই, আমরা বিশ্বাস করি যে আমরা যেরকম ছিলাম রাজপথে, আমরা ঠিক সেরকম ভাবে প্রতিরোধের শক্তি হয়ে রাজপথেই থাকব। এবং যে ডাকসু যার দখলেই যাক না কেন, রাজপথ যেমন হাসিনা আমলে আমাদের দখলে ছিল, ইউনুস আমলে আমাদের দখলে আছে, এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত, এই রাজপথ আমাদেরই দখলে থাকবে। সবাইকে অসংখ্য লক্ষ বছর লড়বো, আমাদের ধমনীতে লাখ শহীদের রক্ত, সেই রক্ত কোনদিনও পরাভব মানে না। ডাকসু নির্বাচন নিয়ে কথা বলছিলেন মেহমুল্লার বসু। চলে যাচ্ছে পরের সংবাদে। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নিয়েছেন বাংলাদেশ কমার্স ব্যাংকের 8 কর্মকর্তা, এমনকি পেয়েছেন পদোন্নতিও। শুধু সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় নয়, এইচএসসির সার্টিফিকেটেও রয়েছে জালিয়াতি। নিউজ 24 টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই তথ্য। বিস্তারিত থাকছে জাহিদুল ইসলাম সুজনের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন লোকমান হাওলাদার বাবু। ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে গত কয়েক বছর ধরে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছিলেন 8 কর্মকর্তা। নামি দামি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে এই 8 কর্মকর্তা তাদের পেশাগত জীবনে বাগিয়ে নিয়েছেন একাধিক পদোন্নতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাল বিএসসি ও এমএসসি সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নিয়েছেন ব্যাংকটির ডেস্ক অফিসার ও এসপিও আলামিন। এদিকে চট্টগ্রাম বোর্ডের ভুয়া এইচএসসি সার্টিফিকেটে চাকরি নিয়েছেন জুনিয়র ক্যাশ অফিসার ওয়াহিদ মুরাদ। অন্যদিকে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের জাল বিবিএ ও এমবিএ সার্টিফিকেট ব্যবহার করে চাকরি নিয়েছেন আরও 4 জন কর্মকর্তা। রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার সার্টিফিকেট জালিয়াতি করে ব্যাংকটিতে চাকরি করছেন শাখা ব্যবস্থাপক সাব্বির হোসেন। এই জালিয়াতির ঘটনায় ব্যাখ্যা চেয়েছে ব্যাংক। ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আমরা প্রায় 51টা সার্টিফিকেট পেয়েছি, যেগুলো আমাদের বিশ্ববিদ্যালয়, এরা আমাদের কোনো সময় আমাদের ছাত্র ছিল না। খুবই বিব্রতকর অবস্থা আছে, মানে আমরা কোথায় আছি। অন্যদিকে প্রাইম ইউনিভার্সিটির স্নাতক সনদ জালিয়াতি করেছেন কমার্স ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট খালেদা বেগম। উত্তরায় আমাদের আগে একটা শাখা ক্যাম্পাস ছিল, তাদেরকে সার্টিফিকেট ইস্যু করার মতো তাদের ছিল না, এখতিয়ার ছিল না, কিন্তু উত্তরা ক্যাম্পাস থেকে তারা নিয়েছে। সার্টিফিকেট নিয়ে এমন প্রতারণার ঘটনায় খোদ ব্যাংক কর্তৃপক্ষ যেন নড়ে চড়ে বসেছে। ডিসমিস তো করতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি তারা যে বেতন ভাতা নিয়েছে জয়েনিং এর পর থেকে হয়তো ডিসমিসাল পর্যন্ত, টিল ডিসমিসাল, তাদের কাছ থেকে এই টাকা ফেরত আনার জন্য মামলা করতে হবে। বিশেষজ্ঞদের মতে ভুয়া সার্টিফিকেটধারীদের কারণেই দেশে যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জানালেন একই অভিযোগ। প্রপার জায়গাটা যেতে পারতেছি না এই শুধুমাত্র সার্টিফিকেট জালিয়াতির কারণে। অনলাইনে যে এগুলো হচ্ছে সেগুলো বন্ধ করা উচিত। দুটো নিয়ম আছে, একটা তাদের ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, যে তার চাকরিচ্যুতি বা অন্য কোনো ধরনের, আর 2 নম্বর যেহেতু সে জালিয়াতির আশ্রয় নিয়েছে, দেশের প্রচলিত আইনে জালিয়াতির মামলাও তার বিরুদ্ধে করা যাবে। ইতিমধ্যে জাল সনদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, কাদের আশ্রয় কিংবা প্রশ্রয়ে জাল সনদধারীরা ব্যাংকের মতো স্পর্শকাতর আর্থিক প্রতিষ্ঠানে চাকরি পেল? জাহিদুল ইসলাম সুজন, নিউজ 24, ঢাকা। মার্কেল শুল্ক নীতি নিয়ে দর কষাকষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাণিজ্য ঘাটতি ও পণ্যের একমুখী বাজার। আর তাই রপ্তানি পণ্যের কাঁচামাল ও জ্বালানি আমদানিকে কাজে লাগিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাজধানীর একটি হোটেলে বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটিস ইন ট্রেড নেগোসিয়েশন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরে দাপ্তরিক জটিলতা ও ধীরগতি আন্তর্জাতিক দর কষাকষিতে বড় বাধা। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, এলডিসি পরবর্তী বাংলাদেশের সক্ষমতা আন্তর্জাতিক ট্রেড নেগোসিয়েশনের উপর নির্ভরশীল। As the nation transitions from LDC status, the ability to negotiate effectively has become paramount
for securing a favorable trade agreements and sustaining a long-term economic growth. The trade negotiations pool represents a strategic investment in cultivating a cadre of skilled professionals who will confidently champion Bangladesh priorities with expertise and visions. I think one of the reasons that we have not been successful historically in going far with negotiations that started and then never quite proceeded is because of the way we negotiate internally within government. সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। আরেকবার স্বাগত নিউজ 24 সংবাদে। কুষ্টিয়ায় বাড়ছে G9 জাতের কলার চাষ। অন্য জাতের চেয়ে আকারে বড়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আর দামও বেশি। আবাদে খরচও কম, তাই এই কলা চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। তাদের সব ধরনের পরামর্শ ও সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। মাহতাবুদ্দিন লালনের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুরের তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে 1 বিঘা জমিতে G9 জাতের কলার চাষ শুরু করেন। উচ্চ ফলনশীল, আকারে বড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় সফলতাও পেয়েছেন। বর্তমানে 24 বিঘার বেশি জমিতে কলার চাষ করেছেন এই তরুণ। প্রায় 7,500 কলা গাছ আছে, বিভিন্ন সাইজের। হারভেস্ট করছি, কলাতে আমি সব থেকে বেশি লাভবান। কোনোদিন সাহস করে করলে এবং মনোযোগ দিয়ে করলে যে সফল হওয়া যায়, এটা আসলে আমাকে দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছে। এখন সোহেলের সফলতা দেখে এখন G9 জাতের কলা চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। পরামর্শ ও চারা দিয়ে সহায়তা করছেন সোহেলও। আমি ভাবছিলাম যে আমি অন্য চাষ করি, আমি কিন্তু ধান, গম, এগুলো ভুট্টা এগুলো চাষ করি। এখন এই G9 কলা আমি চাষ করব। 3 একর জমি আমি সিলেক্ট করছি চাষ করার জন্য। এখানে বিনিয়োগ খুব বেশি না, কিন্তু এটার লাভজনকটা একটু বেশি, আর এটার মান সবসময়। 1 বিঘা জমিতে এই জাতের কলা চাষে খরচ হয় 50 থেকে 60,000 টাকা। সব খরচ বাদে লাভ হয় 1.5 থেকে 2 লাখ টাকা। G9 কলার কান্দিগুলো খুবই বড় হয়, আবার জয়েন কলার কান্দিগুলো ভালো বড় হয় যদি শক্তির জায়গা হয়। স্বাদ বেশি, আপনার ছড়াই বেশি হয়, কান বড় হয়। দেখছি আমরা এই 28 মাসের ভিতর 3 বার কলা নিতে পারি। আর কৃষি বিভাগ বলছে কুষ্টিয়া অঞ্চলের মাটি কলা চাষের উপযোগী। G9 জাতের কলার চাষ সম্প্রসারণে কাজ করছে কৃষি বিভাগ। মাটিটা আছে, সয়েলটা এটা বেলে দোআঁশ মাটি। এই মাটিটা কলা চাষের জন্য খুবই উপযোগী। আর এই মাটিটা আপনার রাসায়নিক সার খুব কম লাগে, প্লাস জৈব সার ব্যবহার করা হয়। যেহেতু আমাদের এখানে রাসায়নিক সার ব্যবহার করা হয় না বললেই চলে, জৈব সারটাই ব্যবহার করা হয়, যার কারণে এই কলার সাইজটাও ভালো হয়, মোটা হয়, সুস্বাদু হয়। শিক্ষিত তরুণদের G9 জাতের কলা চাষে সরকারি পৃষ্ঠপোষকতা দিলে বেকারত্ব কমার পাশাপাশি কৃষি বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে মধ্যবর্তী ব্যাংক PLC অর্থ বাণিজ্যের সংবাদ। ভারত নয়, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে এই মতামত তুলে ধরেন তিনি। গুন্থারের মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি হলে লাভবান হবে দুদেশই। ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও ওই পোস্টে মন্তব্য করেন তিনি। এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে এবং পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর প্রভাবশালী এই নেতা। পশ্চিমা চাপের মুখে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ গ্যাস কিনেছে হাঙ্গেরি। পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো জানিয়েছেন, জানুয়ারি থেকে তুর্কি স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে 5 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস কিনেছেন তারা। 2024 সালে রাশিয়া গ্যাস সরবরাহের পরিমাণ ছিল 7.6 বিলিয়ন কিউবিক মিটার। যদিও ইউরোপীয় ইউনিয়ন 2027 সালের মধ্যে রাশিয়ান জ্বালানি আমদানি বন্ধের পরিকল্পনা করছে, সেই পদক্ষেপে বাধা দিয়েছে হাঙ্গেরি। সেই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এমন পদক্ষেপ হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা ধ্বংস করবে। এবারে খেলার সংবাদ। এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরাত গেলেন বাংলাদেশ জাতীয় দলের 9 ক্রিকেটার। দেশ ছাড়ার আগে আজকের আলী অনিক জানান, ড্রাইভারহীন ক্রিকেট খেলতে চায় টাইগাররা। টাইগারদের 16 জনের আরেকটি বহর রওনা হবে সন্ধ্যা 7:30টায়। আগামী 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লিটনদের এশিয়া কাপ অভিযান।
এরপর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। টাইগারদের 29 সদস্য দলের প্রথম বহর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রোববার সকাল 10:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। যে বহরে লিটন দাসের সাথে ছিলেন জাকের আলী অনিক, তানজিদ তামিম, শেখ মাহেদী, শামীম পাটোয়ারি, পারভেজ ইমন, সাইফ হাসান, রিশাদ হোসেন, তৌহিদ হৃদয় সহ মোট 9 ক্রিকেটার ও 3 কোচিং স্টাফ। দেশ ছাড়ার আগে টাইগার উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক বলেছেন, ভয় ডরহীন ক্রিকেট খেলবে বাংলাদেশ। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাচ্ছে। নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্টির কথা বলেছেন এই ক্রিকেটার। আমাদের প্রিপারেশন খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ড সিরিজ, তো আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি। হ্যাঁ, অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, আর প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রিপারেশন হয়েছে। ওভারঅল যদি বলেন, আমাদের মেইন লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এশিয়া কাপে বি গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতন বড় দল। তার আগে নিজেদের সর্বশেষ 3টি টি-20 সিরিজ জিতে টাইগাররা বেশ আত্মবিশ্বাস সঞ্চার করেছে, যেখানে টাইগার অধিনায়ক লিটন কুমার দাস হতে পারেন বড় ভরসার নাম। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।